শুভ দুপুর দর্শক, আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24 নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। সাথে আছি আমি রিয়াজ সুমন। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও থাকবে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। দর্শক, আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সার সংকট এবং বিপাকে কৃষক এবং ডিলাররা। এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাই। তার আগে বলতে চাই যে আসলে বেশ কয়েকদিন ধরে দেশে যে সারের সংকট চলছে এবং সেই সারের সংকট নিয়ে আসলে কৃষকদের মধ্যে একটি চাপা ক্ষোভ রয়েছে এই মুহূর্তে। সে বিষয়টির কারণ কি, কেন এই এরকম একটি অবস্থার তৈরি হলো, সে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে দুজন অতিথি আজকে স্টুডিওতে উপস্থিত আছেন। জনাব মোহাম্মদ শামসুর রহমান মিন্টু, বিসিআইসি সার ডিলার রাজশাহী, এবং মোস্তাক হোসেন, তিনিও বিসিআইসির সার ডিলার আর তিনিও রাজশাহী থেকে। আপনার দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করতে চাই, এই যে সারের যে সংকটের কথা আমরা শুনছি, আমরা আমন মৌসুমে দেখলাম যে সারের সংকট, এবং সামনে বড় মৌসুম আসছে, রবি মৌসুম আসছে। এরকম একটি অবস্থায় আসলে জানতে চাই মিন্টু ভাই, আপনার কাছ থেকে আপনাকে দিয়ে শুরু করতে চাই যে সারের সংকটটি আসলে কেন, এই বিষয়টি যদি আপনি একটু বলতেন। ধন্যবাদ সুমন ভাই, এবং ধন্যবাদ জানাই নিউজ 24-কে আজকে আমাদেরকে আপনার এখানে আমন্ত্রণ জানার জন্য। আমরা রাজশাহী জেলা সার ডিলার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। সার সংকট, আসলে সার সংকট তখনই হয়, আমরা তো প্রান্তিক পর্যায়ের ডিলার, আমরা খুচরা কৃষকের কাছে সার বিক্রি করি। রাষ্ট্র এটা বিভিন্ন চ্যানেলে আমদানি করে থাকে। একটা চ্যানেল হচ্ছে বিএডিসি, যেটা সরকারিভাবে হয়, আর আরেকটা হচ্ছে বেসরকারি, যারা আমদানিকারক আছে তাদের মাধ্যম দিয়ে হয়। এই বছর সরকার বেসরকারিকে বরাদ্দ না দিয়ে সরকারিভাবে বিএডিসিকে আমদানি দিয়েছে। চাহিদা এবং যোগানের কারণে সার সংকটের কথা বলা হচ্ছে। আসলে তো আমরা যারা প্রান্তিক পর্যায়ে যারা বিজনেস করি, আমরা সরকারিভাবে যখন বরাদ্দ পাবো তখনই আমরা সেটা কৃষকের মাঝে সুষ্ঠু ডিস্ট্রিবিউশন করব। এবং সেখানে আমাদের মনিটরিংয়ের ব্যবস্থা আছে। সেখানে জেলা পর্যায় থেকে যায়, উপজেলা পর্যায়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আছে, সেখানে কৃষি কর্মকর্তারা তাদের কাছে আমাদের অ্যারাইভেল রিপোর্ট দিতে হয়। যেমন আমি গত মাসের কথা বলতে পারি, গত মাসে আমি টোটাল টিএসপি সার বরাদ্দ পেয়েছিলাম 40 বস্তা। 40 বস্তা সার আমি কয়জন কৃষকের মাঝে ডিস্ট্রিবিউট করব। আমি ডিএপি সার বরাদ্দ পেয়েছিলাম 140 বস্তা। কিন্তু আগামী রবি মৌসুমে যদি এই অবস্থা থাকে, যেমন আমাদেরকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে যথেষ্ট পরিমাণ মজুদ আছে, তো মজুদ যদি সরকারের কাছে থেকে থাকে তাহলে কেন এটা সরবরাহ করা হচ্ছে না, সেটা দেওয়া হচ্ছে না কৃষক পর্যায়ে। জি, আমাদেরকে আপনার কাছে আসবো একটু। মুস্তাক ভাই, আপনার কাছে আসছে, আপনি একটু যদি বলতেন যে এই যে সরকার বেসরকারি ভাবে আমদানি না করে এটি বিএডিসির মাধ্যমে করছে, বিএডিসি কি সেখানে সক্ষম এই ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, মানে একদম কৃষকের হাতে বা ডিলার পর্যায়ে সেগুলো পৌঁছে দেওয়ার জন্য কত টাকা সক্ষমতা আছে? ধন্যবাদ আপনাকে। আমার ব্যবসার বয়স 30 বছর। 30 বছরের ভেতর এই বর্তমানে সারের যে সংকট, এই সংকটটা কিন্তু 30 বছরের ভেতর আমরা পাই নাই। সরকার বলছে সার আছে, কাগজ কলমে কিন্তু সারটা ওনারা বলছে, কিন্তু প্র্যাকটিক্যালে বরাদ্দ তারা দিচ্ছে না। আমি গত মাসে টিএসপি পাচ্ছি 30 বস্তা। 30 বস্তা সার টিএসপি পাচ্ছি। আমার আন্ডারে 9টা আছে খুচরা ডিলার। আমি খুচরা ডিলার দিব না আমি নিজে বিক্রি করব, না আপনার চাষিকে দেবো? আমরা খুব বিপদে আছি। সরকার সারের সংকট নাই, কোন সারের সংকট নাই? সংকট নাই হলো ইউরিয়া সারের। ইউরিয়া সার কিন্তু যেটা সরকারি দিচ্ছে তারটা কিন্তু আন্ডার রেটে আমরা বিক্রি করছি, সেগুলো হাজার হাজার টন মাল পড়ে আছে। কিন্তু বেসরকারি পর্যায়ে যেসব মালগুলি মানে সরকার আমদানি করে, আমদানি করছে না। ওনারা খালি বলছে কাগজ কলমে যে আমদানি হচ্ছে, মাল আছে, জানুয়ারি পর্যন্ত মাল আছে। মাল যদি থেকে থাকে তা আমাদেরকে বরাদ্দ দিলে তো আমরা কৃষক পর্যায়ে দেবো। মাসিক বরাদ্দটা আপনারা এখন পাচ্ছেন না? মাসিক বরাদ্দ পাচ্ছি, কিন্তু সেটার পরিমাণটা একবার নগণ্য। যেটা 5টা কৃষকেরও মাল না। 30 বছর 5টা বড় কৃষক আছে, 5টা কৃষকেরও না। তাহলে এই যে এই ক্ষেত্রে আসলে
আবার ইউনিয়ন পর্যায়েও তো একটা চাহিদা থাকে, সেই চাহিদার জায়গাটাতেও তো একটা সব জায়গায় ঘাটতি সব জায়গায় পড়ছে, তাহলে এখানে মানে মূল ইয়েটা কাকে বলা যায়, মানে মূল দায়ীকে? হ্যাঁ, দায়টা তাহলে কার? দায়টা হলো মন্ত্রণালয় আমাদেরকে বরাদ্দ দিলে তো আমরা মালটা নিয়ে যাব, মন্ত্রণালয় বরাদ্দ আপনি দিচ্ছে না। এবং তাদের কাছে আমার বিশ্বাস বা আমার ধারণা থেকে আমি আপনাকে বলছি, তাদের হাতে মাল নাই। বেসরকারি এখন বরাদ্দ মাল যদি আপনার অ্যাভেলেবল থাকতো তাহলে তো সার সংকটটা হতো না। জি, যেমনি ইউরিয়া আছে, ইউরিয়া পর্যাপ্ত পরিমাণ আছে। জনাব পিন্টু, আপনি যদি বলতেন যে এই যে মুস্তাক সাহেব বলছিলেন যে ডিস্ট্রিবিউশন বা বন্টনের বা সরবরাহের যে জায়গাটা, বিএডিসির পক্ষে তো আসলে এতটা সম্ভব কিনা? ইম্পসিবল। বিএডিসি এককভাবে এটা ডিস্ট্রিবিউশন করতে অসম্ভব একটা ব্যাপার। কোনোদিনই পারবে না। আপনার যেমন একটা মজার বিষয় বলি, সরকার সার আমদানি করছে মালয়েশিয়া থেকে। আসলে মালয়েশিয়াতে তো কোনো সার ফ্যাক্টরি নেই, G2G ভাবে যারা আমদানি করছে। আসলে এই বিষয়গুলো আমরা যারা ডিলার, আমরা যারা কৃষক, এখন কৃষক কিন্তু অনেক আপ টু ডেট। আপনার একটা ডিলারের কতটুকু বরাদ্দ হচ্ছে তারা গুগলে সার্চ দিয়ে বের করে নেয়। হ্যাঁ, সারের প্রাইস কত তারা জেনে যায়। তো মালয়েশিয়া থেকে না, বাংলাদেশে সার সাধারণত আমদানি হয় চায়না থেকে, সৌদি আরব থেকে ইউরিয়া আসে, টিএসপিও আসে, ডিএপিও আসে, তিউনিসিয়া, হ্যাঁ, এই বিভিন্ন মিশর, মরক্কো, এইসব জায়গা থেকে সার আসে। তো সেই সব জায়গা বাদ দিয়ে হঠাৎ করে কেন মালয়েশিয়া থেকে সার নিয়ে আসবে? এখন যখন মালয়েশিয়া থেকে সার নিয়ে আসতে যাবে, সরকার বলছে যে আমরা এটা কম রেটে পাচ্ছি। আচ্ছা, এটা সাধারণভাবে আমাদের মাথায় আসছে না। সরকার কম রেটে পাচ্ছে ঠিক আছে, কিন্তু সেক্ষেত্রে যে চাহিদা অনুযায়ী আমদানি করতে পারছে কিনা? চাহিদা অনুযায়ী আমদানি, আমাদের যে চাহিদা আছে এখন, যে সরকার বলছে যে বরাদ্দ আছে, সেটা ডেঞ্জার জোনে। আগামী রবি মৌসুমের আগে যদি আগামী 1 মাসের মধ্যে যদি আমদানি করতে না পারে, আগামী দিনে যেমন বিগত সরকারের সময় সার কিন্তু অনেক সেন্সিটিভ একটা বিষয়। বাংলাদেশে অনেক সময় অনেক সরকার পতন হয়ে গেছে সারকে কেন্দ্র করে, বা সরকারের জনরোষে পড়তে হয়েছে, সাধারণ জনগণের জনরোষে পড়তে হয়েছে সরকারকে। তা আমি মনে করছি যে হঠাৎ করে কেন সরকার লেজে গোবরে করে ফেলছে যে এই সারটা নিয়ে। সবসময় দেখছি মিডিয়াতে মাননীয় কৃষি উপদেষ্টা, কৃষি সচিব মহোদয় ডিলারদেরকে দোষ চাপানোর চেষ্টা করছে। ডিলার তো সার আমদানি করে না। এখানে একটু আপনি যদি এই বিষয়টা এসেছেন, আমি একটু আপনার সাথে যুক্ত করতে চাই। এখানে বলা হচ্ছে যে আপনারা একটা সিন্ডিকেট করেন, এরকম একটা অভিযোগ আপনার দিকে আসে। এবং আরেকটা বিষয় আছে যে কৃষকরা বলে যে আমরা সারের জন্য যখন যাই তখন সার পাই না, বা পেলেও সেটা যদি বেশি দাম দিয়ে দেওয়া হয় তাহলে সার মেলে। এই অভিযোগের বিষয়টা যদি আপনি এই বিষয়টা যদি সার সিন্ডিকেট হওয়ার কোনো সুযোগ নেই, কারণ বাংলাদেশে বিসিআইসি ডিলার আছে 5,600 থেকে 700, বিএডিসি ডিলার ওই রকম। তো 11,000 ডিলারের মধ্যে থেকে কিভাবে সিন্ডিকেট করবে? এটা কথার কথা। এটা নিয়ে আমরা খুব কষ্টে থাকি। বিগত দিনে যখনই সার সংকটের বিষয়গুলো আসে বা প্রবলেম যখন হয়, সরকার বা বিভিন্ন মহল থেকে ডিলারদের উপর দায় চাপিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। এটা উচিত না। আর সরকারের মনিটরিংয়ের বাইরে তো সার ডিলাররা না। আমরা কৃষি অফিস যখন অনুমতি দেয়, আমরা অ্যারাইভেল দেওয়ার পরে, তখন তারা বিক্রি করার অনুমতি দেয়। কিছু কিছু ক্ষেত্রে সেখানে কৃষি অফিসের ট্যাগ অফিসার নিয়োগ করে, তারা যে স্লিপ দেন, তারা যে ব্যবস্থা দেন যে এই ক্রাইটেরিয়া, এই কৃষককে এত বস্তা দিতে হবে, এইভাবে দিতে হবে, আমরা সেইভাবে ডিস্ট্রিবিউট করি। এখানে জনাব মুস্তাক, আপনি যদি একটু বলতেন, তাহলে কি এই যে সিন্ডিকেট বলেন বা একটা দায়, এটা কি আপনাদেরকে চাপায় দেওয়া হচ্ছে? এটা চাপা মানে এটা মানে ওনাদের নিজের ব্যর্থতা ঢাকার জন্য আমাদের পুরো চাপিয়ে দিচ্ছে। এটা একটু ব্যাখ্যাটা যদি আপনি করতেন। মানে চাপিয়ে দিচ্ছে জেনে দেখেন, আপনার সারের দরকার মানে 10 বস্তা সে, আপনি যদি আমাকে 1 বস্তা দেন, আমি কি করে তাহলে চালাবো? আমার জমিতে লাগবে আপনার 1 বস্তা সার। এখন যে আলুর জন্য 1 বস্তা সার লাগবে, 100 কেজি লাগবে ডিএপি, এওপি লাগবে 100 কেজি, টিএসপি লাগবে 50 কেজি। অথচ সরকারের হিসাবে 25 কেজি ডিএপি
20 কেজি এমওপি টিএসপি নাই, তাহলে এখানে কৃষক আলুটা কি লাগাবে? সরকারের প্রান্তিক পর্যায় থেকে শুরু করে সরকার যে তথ্যটা দিচ্ছে, কৃষক পর্যায় থেকে যে তথ্যটা দিচ্ছে, সে তথ্যটা সম্পূর্ণ ভুল। এই তথ্যটা কারা দেয়? এই তথ্যটা আপনার কৃষি কর্মকর্তা দেয়, উপজেলা কৃষি কর্মকর্তা বা জেলা কৃষি কর্মকর্তা। মানে তারা এটা এই জরিপটা কিভাবে দেয়, যে যেখানে আপনি বলছেন যে প্রতি বিঘায় সম্ভবত প্রতি বিঘায় 100 কেজি দরকার আলুর জন্য, হ্যাঁ ডিএপি বা ব্যবহার করে কিনা আলুর জন্য দরকার এবং কৃষক ব্যবহার করে, সেই ক্ষেত্রে তারা এই যে 25 মানে 100 কেজির জায়গায় 25 কেজি, এটি আসলে কিভাবে মানদণ্ডটা কিভাবে করে নির্ণয় করে? এটা ওনারা কিভাবে করে এটা আমাদের জানা নাই, কারণ ওনাদের নির্দেশ এবং ওনারা থেকে এটা কৃষকের যখন এই মালটা দিতেছে তখন তো হাফ কাটা শুরু হয়ে যাচ্ছে। কৃষক ক্লিপে 2 বস্তা আপনি দিচ্ছেন আপনি 20 কেজি, তাহলে কি করবেন আপনি? সেখানে মানে এই সংকটটা সেখান থেকে তৈরি হচ্ছে এবং মাঠ পর্যায়ে থেকে তৈরি হচ্ছে সংকটটা। একটা ভুল মেসেজ যাচ্ছে, মানে আমার চাহিদা যতটুকু গভর্নমেন্টের কাছে হয়তো সেই জিনিসটা যেটা পৌঁছাচ্ছে। এখন তো কৃষকরা একটা সায়েন্টিস্ট, তারা তো মাঠে ফসল ফলায়, তারা অনেক এক্সপেরিমেন্ট করে। হ্যাঁ, এখন আমরা তো ডিলার হিসেবে কৃষককে বলতে পারি না তুমি কম সার দাও, কারণ তারা দিয়ে অভ্যস্ত, তাদের স্যাটিসফ্যাকশন অনুযায়ী তারা সারটা দেন। কিন্তু কৃষি কর্মকর্তারা যেটা দিতে বলছে আমরাও তাদেরকে সাজেস্ট করছি যে এইটা দিও না, তোমরা এই পরিমাণ দাও, কিন্তু তারা তো সেটা দিচ্ছে না। এখানে যে একটা গ্যাপ, সরকারের কাছে ইনফরমেশনের কারণে একটা ঘাটতিও পড়ছে। এই ঘাটতির কারণে কি ফলনে ব্যাঘাত সৃষ্টি হবে? আপনি ধরেন আগে হিসাব ছিল বছরে 2টা ফসল হতো, কিন্তু এখন 3 মাস পর পর ফসল হচ্ছে। আপনি শীত চাষটা আমাদের এখনো 2 মাস দেরি আছে। আপনি এখন আপনি বাজারে যান, শীতে আগাম সবজি পাওয়া যাচ্ছে, কপি থেকে শুরু করি, আপনার মূলা থেকে শুরু করি, টমেটো থেকে শুরু করি, সবকিছু এখন পাবেন। তাহলে কৃষকেরা আমাদের চাইতে কৃষকেরা তাহলে কত অ্যাডভান্স চিন্তা করে দেখেন। সে কারণেই হচ্ছে যে তাদের এর জন্য চাহিদাটা আমাদের বেশি, কিন্তু মানে এটা আপনার উপমহল পর্যন্ত এটা এই সময়টা বুঝছে না। জি, তাহলে এই যে মানে যেটা বলা হচ্ছে যে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে ডিসেম্বর পর্যন্ত মানে সারের কোনো সংকট নেই, এরকম একটা দাবি করছে সরকারের পক্ষ থেকে, এই বিষয়ে কি বলবেন? ডিসেম্বর পর্যন্ত আপনার ইউরিয়া সারের সংকট হবে না, কিন্তু নন ইউরিয়া সার সংকট হবে, কারণ নন ইউরিয়া সার আপনার জন্য এখনো এলসি করে, এই মালটা আসতে 2 মাস দেরি হবে। মালটা 2 মাস আসার পর বরাদ্দ হবে, বরাদ্দ পরে আমরা মাল পাবো। মানে ধরেন ডিসেম্বর পরে মাল লেসি তো লাভ নেই। এখন সামনের মাস থেকে আমার চাহিদা আছে, সামনের মাস পর্যন্ত, সামনের মাস থেকে পুরো আপনার রবি মৌসুম শুরু হবে, তখন তো আমরা মাল দিতে পারবো না। আর এখন যে হারে বরাদ্দ দিচ্ছে, আপনাকে তো বললাম যে আমার দরকার এখন আপনার 200 বস্তা, আমাকে যদি 30 বস্তা বা 15 বস্তা সার দেয়, তাহলে আমি চালাবো কি করে? এই বিষয়ে যদি একটু মিন্টু ভাই আপনি বলতেন যে এই যে সরকারের যে দাবি, যে তাদের কাছে যে এখন পরিসংখ্যানটা আছে ডিসেম্বর পর্যন্ত গ্যাসের সারের যে পর্যাপ্ত মজুদ আছে বলে দাবি করা হচ্ছে, আসলে আমরা যখন বরাদ্দ পাবো, যেমন আমাদের এই মাসে যদি আমরা 30 টন চাহিদা হয়, আমরা যদি 30 টন পাই, এটা যদি আমরা কৃষকের মাঝে ডিস্ট্রিবিউট করি, কৃষকের চাহিদা পূরণ হবে। যদি অনেক ক্ষেত্রে দেখেছি আপনার সার বরাদ্দর পরেও অতিরিক্ত সারের প্রয়োজন হয়, তখন কিন্তু উপবরাদ্দ হয়। যদি দেশে সার থাকে, মন্ত্রণালয়, কৃষি অফিস সবাই মিলে যদি এটা বরাদ্দ দিতে থাকে চাহিদা অনুযায়ী কৃষকের, একটা সময় কিন্তু আপনার টিএসপি সার আন্ডার রেটে বিক্রি হয়েছে, সরকারি নির্ধারিত দামের চাইতে নিচের দামে বিক্রি হয়েছে, যেমন এখন ইউরিয়া বিক্রি হচ্ছে। এটা চাহিদা যোগান বাড়ালেই অটোমেটিক এটা নিরসন হয়ে যাবে বলে বিশ্বাস করি। এই যে এখন যে ক্রাইসিসটা চলছে, এটির মানে এটা কি আপনার যেটা বলছেন যে আমদানির জায়গাগুলো পরিবর্তন করার কারণে এটা একটা কারণ? এটা একটা কারণ। আর কি কি কারণ থাকতে পারে এর সাথে? এইটাই মূল কারণ। মানে শুধু বিএডিসিকে দিয়ে আপনার এই জিনিসটা কভার করা মুশকিল। এটা বেসরকারি পর্যায় থেকে আমদানি করা উচিত। এই বেসরকারি পর্যায় থেকে আমদানি করলে এই জিনিসটা সলভ হয়ে যাবে বলে আমি মনে করি। আপনি যদি বলতেন যে এই যে মানে সারের মতো একটি গুরুত্বপূর্ণ
বিষয়, যেটি আসলে সরাসরি উৎপাদনের সাথে জড়িত, এবং উৎপাদন যদি কম হয় বা ব্যাঘাত ঘটে সেটি আমাদের চাহিদার উপরে বা আমাদের সার্বিক অর্থনীতির উপরে একটি প্রভাব পড়ে। সেই জায়গাতে সরকার আসলে কোনো দুর্বল সিদ্ধান্ত বা ভুল সিদ্ধান্ত নিতে পারে কিনা, বা নিলে আসলে সেটার ক্ষতিকর দিকটা কি হতে পারে? ক্ষতিকর দিকটা হতে পারে আপনার দেশে কোনো আপনার ফসল হবে না, দেশটা অচল হয়ে যাবে। কৃষক নিয়ে কিন্তু, কৃষক বাঁচলে কিন্তু আমরা বাঁচবো, আপনারা বাঁচবেন। কৃষক যদি আপনার উৎপাদন না করতে পারে তা আমরা কি খায় বাঁচবো? এবং কৃষকেরা যেটা চায় সেটা আমাদেরকে দিতে বাধ্য আমরা, কিন্তু আমরা সরকারের কাছে বারবার বলার পরও সরকার কিন্তু আমাদের কথা শুনছে না। আমরা কৃষক বিষয়ক বলছি যে স্যার আপনাদের কিন্তু মালের এই পরিমাণ লাগবে, আপনারা লেখেন, আপনারা বলেন। তখন আমাদের যেখানে লক্ষ্য দরকার আমরা করছি, কিন্তু আমরা সেরকম সাড়া পাচ্ছি না। আমার প্রশ্নটা হলো যে যদি আপনার ঘরে যদি মাল থাকে, আপনি আমাকে দিতে তো অসুবিধা নাই। আপনার ঘরে মাল নাই কিন্তু আপনি কাগজে কলমে দেখাচ্ছেন। আপনি বিগত একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, বিগত দিনে বাইরে থেকে মাল আমদানি যখন হয়েছিল, রাস্তাতে কিন্তু মালটা মানে মিস আউট হয়েছিল, এবং তার সাথে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিন্তু জড়িত ছিল। ওই সূত্র ধরেই কিন্তু দেশে কিন্তু সার সংকট হয়েছিল, সরকারের কোটি কোটি টাকা কিন্তু নষ্ট হয়েছিল বিগত দিনে, এবং তার জন্যে কয়েকজন জেলেও আছে, এখন পর্যন্ত জেলে আছে। উদাহরণস্বরূপ আমি আপনাকে বললাম, কিন্তু বেসরকারি পর্যায়ে মালটা যদি আমদানি করতো, সময় মতো যদি আমদানি করতো, তো আজকে সারের লেয়ার লোক থাকতো না, সার লেয়ার লোক থাকতো না। কিন্তু এই বর্তমান সচিব মহোদয় বা উপদেষ্টা মহোদয়, ওনাদেরকে কিভাবে ওরা যে বুঝে বা কিভাবে যে আছে, এটা এবছরই এই সিস্টেমটা আমার 35 বছরের ব্যবসার জীবনে এবছরের মতো সংকট কোনো জায়গাতে কোনো সময় হয়নি। এবং এনাদের ব্যর্থতা পরিচয় দিচ্ছে, এবং দেশটাকে নষ্ট করার জন্য সচিব মহোদয় সম্ভবত দেখেন উনি কোনো জায়গার কোন ইন্ধন বা কোন জায়গার সাথে জড়িত। এই বিষয়ে একটু আপনার কাছে, আপনারা এই যে মাঠের যে চিত্রটি, মানে চাহিদার যে জায়গাটি, বিশেষ করে কৃষকের যে চাহিদার কথাটা, এটি কি আপনারা সরকারকে জানানোর চেষ্টা করেছেন বা বলার চেষ্টা করেছেন? আমরা আপনার গত এক সপ্তাহ আগে আমাদের রাজশাহী জেলা বিএফ থেকে আমাদের উত্তরবঙ্গের 16টা জেলায় যে আমাদের অ্যাসোসিয়েশন আছে, আমরা একযোগে সেটা সাংবাদিক সম্মেলন করেছি। বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়ার মাধ্যম দিয়ে আমরা বলেছি আমাদের এই প্রয়োজন। আমরা জানানোর চেষ্টা করছি। আমরা আগামী দিনে আমাদের সেন্ট্রাল বিএফ যেটা আছে, বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন আমাদের, যেটা তাদের সাথে আগামী কালকে মিটিং আছে প্রত্যেকটা জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি। তারা সরকারের ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সাথে বসবে, যারা সংশ্লিষ্ট দায়িত্বে আছেন তাদের সাথে বসবেন, কথা বলবেন এবং পরামর্শ দেবেন। যদি পরামর্শ তারা গ্রহণ করে, আমার মনে হয় যে সেই সংকটটা কেটে যাবে। আসবো আপনাদের কাছে। আমরা একটু বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, আমরা আলোচনায় ছিলাম সার সংকট নিয়ে, এবং সেটির কি কারণ সে বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমরা দুজন অতিথির সাথে আছি। একটি ছোট্ট বিরতি নিতে চাই, ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই। বিরতির পর আবারও আমন্ত্রণ বিজনেস আওয়ারে। দর্শক, আমরা আলোচনা করছিলাম সার সংকট, বিপাকে কৃষক এবং ডিলার। এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে দুজন অতিথি যুক্ত আছেন, জনাব মোহাম্মদ শামসুর রহমান মিন্টু এবং জনাব মুস্তাক হোসেন, দুজনই বিসিআইসির সার ডিলার, রাজশাহী থেকে এসেছেন। তারা দুজন আমরা যে আলোচনায় ছিলাম সেই বিষয়টিতে আবার ফিরতে চাই। এই যে সার সংকট নিয়ে আমরা কথা বলছিলাম, তার কারণ, নেপথ্যের ঘটনাগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। জনাব মিন্টু, আপনার কাছ থেকে আরেকটা বিষয়ে জানতে চাই, সেটি হচ্ছে যে আমরা ইতিমধ্যে শুনেছি যে সরকার নতুন করে আবার ডিলার নিয়োগের একটি নীতিমালা বা একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে, এবং সেখানে বলা হয়েছে যে প্রতিটি ইউনিয়ন পর্যায়ে 3 জন করে ডিলার নিয়োগ দেওয়া হবে। কিন্তু আমাদের জানা মতো তো এখন দেশে ইতিমধ্যে বিসিআইসি এবং বিএডিসির প্রায় 11,000-এর মতো ডিলার আছে। তারপরে আবার নতুন করে ডিলার নিয়োগের এই বিষয়টি আসলে যদি আপনি একটু পরিষ্কার করতেন যে আসলে বিষয়টি কি আসলে। ধন্যবাদ। আসলে এটা এখন আমাদের হাতে আসে নাই, কিন্তু বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা যতটুকু জানতে পেরেছি, সরকার সিদ্ধান্ত নিয়েছে ইউনিয়ন প্রতি 3 জন করে ডিলার তারা নিয়োগ করবে। এই 3 জন ডিলার আবার 3টা ওয়ার্ডে তাদের দোকান থাকতে হবে, 3টা ওয়ার্ডে তাদের স্টাফ থাকতে হবে। হ্যাঁ,
তাহলে 9টা ওয়ার্ড ইউনিয়ন প্রতি, এই প্রত্যেকটা ওয়ার্ডে তারা একজন করে দিবে। কিন্তু বর্তমানেও তো আমাদের প্রত্যেকটা ইউনিয়নে বিসিআইসি ডিলার আছে, বিএডিসি ডিলার আছে, খুচরা বিক্রেতারা আছে যারা কৃষি অফিস থেকে দায়িত্বপ্রাপ্ত, এবং তারা 25,000 টাকা সরকারের ঘরে জমা দিয়েই তারা খুচরা বিক্রেতার লাইসেন্স নিয়েছে। এই বিষয়গুলো হঠাৎ করেই একটা জটিলতা সৃষ্টি করবে বলে মনে করি, কারণ 2009 সালের নীতিমালাতে আমাদের যে ডিলারশিপের প্রফিট দেওয়া হয়েছে 100 টাকা। হ্যাঁ, আমরা 30 বছর থেকে বিজনেস করতেছি, ওই প্রফিট কিন্তু এই 100 টাকাই। এর মধ্যে ক্যারিং কস্ট, এর মধ্যে আপনার লেবার, ঘর ভাড়া, বিদ্যুৎ বিল, জ্বালানি তেলের দাম বৃদ্ধির সাথে সাথে কিন্তু প্রত্যেকটা জিনিসের দামই কিন্তু বেড়ে গেছে, কিন্তু আমাদের কমিশন বাড়েনি। আমরা সরকারের কাছে বারবার কমিশন বৃদ্ধির জন্য অনুরোধ করার সত্ত্বেও সরকার কমিশন বৃদ্ধি করেনি। তাইলে বলেন যে সরকার বলছে যে একটা ওয়ার্ডে মানে প্রত্যেকটা ওয়ার্ডে মানে 3টা ওয়ার্ডে একজন ডিলার থাকবে, 3টে জায়গায় তাদের ঘর থাকতে হবে, কমিশন কিন্তু 100 টাকা। এটা কন্ট্রাডিকশন হয়ে গেল না? আমাদের পার বস্তায় সব কিছু বাদ দিলে, ক্যারিং কস্ট বাদ দিয়ে নন ইউরিয়া সারে 30 টাকা প্রফিট হবে, কিন্তু আমি যদি 3 জায়গায় করতে যাই সেখানে কোনো প্রফিট মার্জিন থাকবে না। আর নীতিমালা করতে গেলে আমরা 30 বছর থেকে বিজনেস করছি, সারের ব্যবসার সাথে জড়িত আছি, আমরা তো স্টেক হোল্ডার, আমাদের অ্যাসোসিয়েশন স্টেক হোল্ডার। অবশ্যই তাদের সাথে সরকার আলাপ আলোচনার ভিত্তিতে এই ডিসিশনটা নিতে পারে। তারা কোনো ডিসিশন নেয়নি, আমাদের কোনো প্রতিনিধিও রাখেনি, ডিলার প্রতিনিধিও রাখেনি, অ্যাসোসিয়েশনের প্রতিনিধিকেও রাখেনি। এইটা পার্সোনালি আমি মনে করছি এটা একটা দুরভিসন্ধি, কারণ সার সংকট সৃষ্টি হলে অনেক সময় অনেক সরকার পড়ে গেছে। আমরা মনে করছি এর মধ্যে সামহাও বিগত এই 5 তারিখের পূর্বের গভর্নমেন্টের কোনো যোগসাজশ আছে কিনা, বিদেশি এবং দেশীয় কোনো ষড়যন্ত্র আছে কিনা, এটা খতিয়ে দেখার সময় এসছে। জনাব মুস্তাক, আপনি এ বিষয়ে কি বলবেন যে এই যে নতুন করে যে ডিলার নিয়োগের কথাটি আলোচনা চলছে, এটিকে আপনি যদি আপনার ব্যাখ্যাটা বলতেন। সরকারের আপনার ডিলারদেরকে মানে নতুন ডিলার দিলে তো একটা লাভ, মানুষের একটা লাভ লস তো হিসাব করে। এটা সচিব মহোদয় বা উপদেষ্টা মহোদয়ের লাভ আছে বিধায় তারা ডিলার নিয়োগ দিচ্ছে। আপনি 11,000, আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখেন, আমরা গোটা বাংলাদেশে যে এখন 11,000 ডিলার আছে, তাদের মালই তো আপনি দিতে পারছেন না, তো নতুন ডিলার দেবা কীভাবে মাল দেবেন? তাদের মালটাকে দেন, যে জনগণের কৃষকের বাঁচা লাগে, ডিলার নিয়োগ দেন, আপত্তি নেই আমাদের, আপনার লাভ আছে আপনি দেন, কিন্তু বর্তমানে যেসব ডিলার আছে তাদের মালটাই তো দিচ্ছেন না ঠিক মতো মাসের মাস। সেক্ষেত্রে কি এই ডিলারগুলো যারা এখন আছে, হ্যাঁ লাইসেন্স যাদের আছে, এগুলো কি বাতিল হবে এরকম কিছু বলা হয়েছে যে এদেরকে বাতিল করে নতুন ডিলার নিয়োগের বিষয়টি? জি, বাতিল করে নতুন দিতে পারে, অথবা যারা আছে তাদের কোনো এমনিতে বা কোনো যারা আছে তাদেরকেও দিতে রাখতে পারে, এটা সরকারের। আমরা যেহেতু এখনো ওই কাগজটা এখনো পাই নাই, সেক্ষেত্রে যদি বাতিল করা তাহলে তো অনেকে আবার বিপাকে পড়বে, অনেক ব্যবসা বাণিজ্য বিনিয়োগ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে, কোটি কোটি টাকা খরচ পড়ে যাবে। এখন যদি এই মুহূর্তের জন্য বাতিল করে দেয়, আমার ঘরে এখনো ধরুন 2-3 হাজার বস্তা সার আছে, ইউরিয়া, নন ইউরিয়া নাই কিন্তু ইউরিয়া আছে, তাহলে আমার জন্য কাল থেকে বাতিল, আমার দোকানে তো লোক আসবে না সার নিতে, আমি তো সার বেচতে পারবো না, তাহলে সরকার আপনি আইনগত অনুমোদনটা হারিয়ে ফেলবেন, ফেলবো। আমি তো মানে বিক্রি ব্যবসা করতে পারবো না, তাহলে আমার মাঠের টাকা কি হবে? কৃষক পর্যায়ের মধ্যে টাকাগুলো আছে, এটা হবে আমাদের ঘরে যেগুলো স্টক আছে মাল। তাহলে সব মিলে আপনি এই প্রক্রিয়াটাকে কিভাবে মূল্যায়ন করবেন, মানে এটা কিভাবে দেখছেন আর কি? আমি দেখছি ডিলার যারা আমাদের ডিলারের ভিতর যে 2-1টা অনিয়ম হয় না, সেটা আমি কিন্তু বলছি না, হতে পারে, তা দেখে আপনি বাদ দেন, চিহ্নিত করেন, আপনি কৃষি অফিসের রিপোর্ট নেন, ডিসি অফিসের রিপোর্ট নেন, যারা প্রকৃত ব্যবসায়ী তাদেরকে রাখেন,
আর যারা ব্যবসায়ী না তাদেরকে রাখার দরকার নাই। আমি এটার পক্ষে আপনারা? জি হ্যাঁ, কারণ সরকারের পক্ষ থেকে এই বিষয়টা বলা হচ্ছে যে আপনাদের মধ্যে একটা সিন্ডিকেট আছে, খারাপ মানুষ আছে, নানান ধরনের আপনাদের মধ্যে একটা সমস্যা আছে, সেই জায়গাগুলোতে আপনারাও চান যে এটা একটি পরিষ্কার জায়গায় আসুক, বা হচ্ছে সৎ যারা ব্যবসায়ী বা সৎ ডিলার যারা তাদের হাতে এটা থাকুক। জি জি, আরেকটি বিষয় আনতে চাই, সেটি হচ্ছে যে জনাব মিন্টু, আপনি যদি বলতেন যে আমরা তো জানি যে বেসরকারিভাবেও আপনারা অনেকে সার আমদানি করেন, এবং সেই আমদানি করতে যে দেখা গেল যে আপনারা সেই সব দেশে বাকিতে আনতে হয়, এবং সেটি আবার দেশে এসে আপনারা এখানকার খুচরা বিক্রেতা এবং হচ্ছে যে যারা কৃষক তাদের কাছে অনেক সময় আপনাদের বাকিতে বিক্রি করতে হয়। বড় একটি বিনিয়োগ কিন্তু আপনাদের এই জায়গায় আছে, সেই জায়গাটাতে আসলে এই মুহূর্তে এটি যখন বিএডিসির হাতে চলে গেল, এখানে আপনাদের ঝুঁকিটা কিভাবে বা কতটা তৈরি হয়েছে? আসলে আমরা তো আমদানি করি না, সরকারই আমদানি করেন বেসরকারি বিভিন্ন বড় বড় কোম্পানির মাধ্যম দিয়ে। আমরা খুচরা প্রান্তিক মানে ব্যবসায়ী, আমরা কৃষকের সাথে সরাসরি বিজনেস করি। আমরা ধরেন আগে তো ইউনিয়ন পর্যায়ে ছিল না, এখন ইউনিয়ন পর্যায়ে ডিলার। আমরা অনেক ডিলার আছে যেখানে 20-50 লাখ টাকা খরচ করে জায়গা কিনছি, সেখানে ঘর নির্মাণ করেছি, কৃষক পর্যায়ে আমরা বাকি দিচ্ছি। আমাদেরকে ঝুঁকিতে রেখে সরকারের কি লাভ হবে? আমরা তো সরকারকে সার্ভ করি, আমরা সরকারের প্রতিনিধি হিসাবে বিজনেস করি। সরকারের প্রতিনিধি যদি আমাদের মধ্যে কেউ দুষ্ট লোক থাকে সেটা তারা বাদ দিয়ে দিবে, কিন্তু যারা প্রকৃত ব্যবসায়ী, যারা সৎভাবে ব্যবসা করছে, আমার মনে হয় এগুলো সরকারের বিবেচনায় নিয়ে আসা উচিত। নিয়ে এসে তারা যে নীতিমালা করছে সেই নীতিমালা বন্ধ করে আরও বড় পরিসরে আলাপ আলোচনার ভিত্তিতে, বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন আছে, তাদের সাথে আলোচনা করে সবাই মিলেই একটা সুষ্ঠু সুন্দরভাবে যাতে আগামী দিনে সার নীতিমালা সুন্দরভাবে হয়, এবং শুধু 100 টাকা প্রফিটে কেউ বিজনেস করবে না। এই কমিশনের জায়গাটা একটু ক্লিয়ার করতে, মানে যদি করেন যে কমিশনটি আপনারা বলছেন যে কমিশন বাড়াচ্ছে না, অনেক দিন ধরে একই কমিশনে আপনারা সার বিক্রি করছেন, এই জায়গাটাতে আপনারা কি চান, মানে কমিশনটা কি পরিমাণে হওয়া উচিত? কমিশন এখন আমরা গত দিনে আমরা অ্যাপ্লিকেশন করেছি, আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী জেলা প্রশাসকের মহোদয়ের মাধ্যম দিয়ে কৃষি উপদেষ্টা বরাবর যে আমরা ন্যূনতম 200 টাকা পার ব্যাগে কমিশনের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। এখন আছে কত? এখন 100 টাকা। এর মধ্যে ইনক্লুডিং গাড়ি ভাড়া, লেবার কস্ট। 100 টাকার যেটা এখন নির্ধারণ করা আছে, এটা কত বছর ধরে চলছে? 30 বছর ধরে সব জিনিসের দাম বাড়ছে। মানে আপনাদের দাবি হচ্ছে 30 বছর ধরে একটা মূল্য নির্ধারণ বা হারে চলতে পারে না, তাই তো? জি জি জি। যে মুস্তাক, আপনি এই বিষয়ে কি বলবেন, যে লাভের জায়গাটাতে আপনাদের বা কমিশনের জায়গাটা? আমাদের লাভের জায়গাটা আমাদের ধরেন উনি মিন্টু ভাই বললো যে 30 টাকা হয়, কোনো কোন ক্ষেত্রে 30 টাকা লসও হয়ে যাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে আপনার 100 টাকার ভিতর 70 টাকা বিভিন্ন পয়েন্ট থেকে বেসরকারি মালটা পয়েন্ট থেকে নিয়ে আসতে গেলে 70 টাকা পর্যন্ত গাড়ি ভাড়া লাগে, গাড়ি ভাড়া 70 টাকা দোকান পর্যন্ত পৌঁছতে লাগে, তাহলে থাকে 30 টাকা। মালটা লোড মানে আনলোড করতে লাগে 5 টাকা, থাকে 25 টাকা। 25 টাকাতে আপনি কি খাবেন? ব্যাংকের ইন্টারেস্ট কি দিবেন? আমি কি খাবো? ব্যাংকের ইন্টারেস্ট কি দেবো? কর্মচারীর বেতন কীভাবে দেবো? বিদ্যুৎ বিল কীভাবে দেবো? এটা তো, তারপর আমরা মাল পাচ্ছি না। এখন যে সিজন টাইপের পুষায় নিব যে 200 বস্তাতে 20 টাকা হলে 4000 টাকা লাভ হবে, পুষায় নিব, কিন্তু মালই তো নাই, 30 বস্তা মাল দিচ্ছে। আপনারা এই দাবিটা কি কখনো করেছেন? বা হ্যাঁ, সবসময় করে আসছি, অল টাইম আমরা করে আসি, কিন্তু মাথা কেউ ঘামায় না। মানে এটা কেন হয় না বলে? মাথা ঘামায় না, আমাদের তো ধরেন ব্যবসা, আমরা তো কৃষক পর্যায়ে করি, তো আমাদের ধরেন কৃষকের সাথে আমাদের নিবিড় সম্পর্ক। লাভ না হলেও মানে বলে না বাপের জাত ব্যবসা আছে, আপনি একটা ব্যবসা করি এখন আপনি নতুনভাবে কোন ব্যবসা দেন, এই ব্যবসাতে আপনি বাদ দিবেন তা তো পাচ্ছেন না, অন্য ব্যবসাতে গেলেও তো আমাকে যেতে পারছি না। ওকে, আমরা আলোচনার শেষের দিকে আসছি। আমরা আরেকটি বিষয় আপনাদের কাছে জানতে চাই, সেটি হচ্ছে যে এখন তো সার সংকট চলছে, আপনারা বলছেন যে আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়িকভাবে, অন্যদিকে কৃষকদের চাহিদা অনুযায়ী গ্যাস সার আপনারা সরবরাহ করতে পারছেন না। তাহলে এই যে জটিলতাগুলো বা এই যে সংকটটি তৈরি হয়েছে, সে থেকে আপনারা এখন আসলে কি পরিত্রাণ চান? আসলে বিগত 20 বছর সারের কোনো সংকট ছিল না,
সার কিন্তু চাহিদা মোতাবেক আসছে, এই সংকটটা হঠাৎ কেন তৈরি হলো সেটাকে আইডেন্টিফাই করা উচিত। কেন এই সংকট? সার নাই তাই সংকট সৃষ্টি হয়েছে। সার সরকার যদি আমদানি করে তাহলে আমাদেরকে বরাদ্দ দিলে বাজারে থাকবে না। যেমন আমি একটা উদাহরণ দিতে পারি, গত বছর আলুর অনেক দাম ছিল, বলা হচ্ছিল সিন্ডিকেট, কিন্তু এই বছর বাম্পার ফলন হওয়ার কারণে কিন্তু এখন 10 টাকা কেজি দাম। চাহিদা মার্কেটে নাই, কিন্তু মাল তো পর্যাপ্ত আছে, পর্যাপ্ত মাল আছে, পর্যাপ্ত বরাদ্দ দিলে তো এই চাহিদাটা থাকবে না, তাহলে সংকট কেটে যাবে। আমাদের কথা হচ্ছে বিগত 20 বছর সংকট হয়নি, আমরা বিগত 20 বছরকে যদি ফলো করি কেন সংকট তৈরি হয়নি, তাহলে তো সমাধান তাদের হাতেই আছে। আমরা চাই তারা সেই জিনিসটাকে ভালো করে অনুধাবন করুক, কৃষকের কথা ভাবুক, আমাদের কথা ভাবুক, সংকট কেটে যাবে। তারা চাইলেই সংকট কেটে যাবে। জনাব মুস্তাক, আপনি যদি এই বিষয়ে বলতেন যে আপনাদের কাছে সরকারের দাবি কি? আমার দাবি একটাই, 20 বছরের ভিতর আমরা যে 30 বছরের ব্যবসা করছি, 30 বছরের ভিতর সারে কিন্তু সংকট দেখা দেয়নি। কিন্তু 30 বছরে আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, 30 বছরের ভিতরে আমাদের কিন্তু সারের নির্দিষ্ট কোনো ইয়া দেয়নি যে কৃষককে বিঘাপতি এত কেজি করে মাল দিবেন, এটা কিন্তু 30 বছরের ভিতর দেয়নি। হঠাৎ করে এই 2 মাস হলে এই জিনিসটা দিচ্ছে কেন? কৃষক তো ব্যবহার করি করে অভ্যস্ত হয়ে গেছে। এখন ধরেন আপনি প্রতি মাসে প্রতি ফলনে 1 বস্তা সার ব্যবহার করেছেন, হুট করে আপনি একজন 10 কেজি সার ব্যবহার করার জন্য পরামর্শ দিয়ে আপনি করবেন? কৃষক তো করবে না। আমার প্রশ্ন, আপনি যে 1 বস্তা কেজি চাচ্ছেন, 1 বস্তা দেওয়ার মতো আমার ক্যাপাসিটি করে দিক সরকার, তাহলে তো আমি কৃষকের ঠিক মতো মালটা দিতে পারবো। কিন্তু সরকার তো আমাদেরকে মাল দিচ্ছে না ঠিক মতো, বরাদ্দ তো আমাদের ঠিক মতো পাচ্ছি না। আপনি কাগজে কলমে দেখাচ্ছেন মালের কোনো ঘাটতি নাই, কিন্তু প্র্যাকটিক্যাল আপনি মাল থাকলে তো আমাকে বরাদ্দ দিবেন, আপনার কাছে মাল নাই। দেখেন আরেকটা জিনিস লক্ষ্য করেন, খুব সুন্দর একটা পয়েন্ট বলছেন আপনি, বিগত এটা কি মাস চলছে? অক্টোবর আগস্টের এখন পর্যন্ত রাজশাহী জেলা ডিএপি মাল আমরা এখনো পাইনি 200 টন, আমার ডিলাররা পাইনি 200 টন এখনো মাল বাকি আছে, এবং গোটা বাংলাদেশে বাকি আছে বিচাইছি ডিএপি। টাকা দিয়েছি কিন্তু আমরা 2 মাস আগে, এখন পর্যন্ত ডিএপি দিতে পারি না। তাহলে মালটা কোথায় থাকলো? আপনি কাগজ কলমে দেখালে তো হবে না। আমার প্রশ্ন, আপনার কাছে মাল থাকলে আপনি বরাদ্দ দেন, মাল না থাকলে বরাদ্দ দেওয়ার দরকার নেই। আপনি বরাদ্দ দেওয়ার পরে আমার কি ব্রাহ্মণা করছেন? আপনি বরাদ্দ বিএডিসি পুট দিচ্ছেন, বিএডিসি 20 টন মাল 4 বারে দেয়, 3 বারে দেয়। জি, শেষ করতে হচ্ছে আমাদের আজকের আলোচনা। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনায় ছিলাম সার সংকট, বিপাকে কৃষক এবং ডিলার, সেই বিষয়টি নিয়ে আলোচনা ছিলাম। আমাদের সাথে দুজন অতিথি যুক্ত ছিলেন স্টুডিওতে, জনাব শামসুর রহমান মিন্টু এবং জনাব মুস্তাক হোসেন। তারা দুজনেই বিসিআইসি এর সার ডিলার রাজশাহীর। এরই সাথে শেষ করতে হচ্ছে আমাদের আজকের আলোচনা। তবে সময় হচ্ছে বিরতির, আমরা ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। বিরতির পর আবারও আমন্ত্রণ বিজনেস আওয়ারে। আগামী 5 বছরে বাংলাদেশ থেকে 1 লাখ কর্মী নেবে জাপান। বাংলার মাটিতেই সরাসরি জাপানের প্রশিক্ষকদের তত্ত্বাবধানে প্রশিক্ষণ শেষে সফল প্রার্থীরাই বিনা খরচে পাড়ি জমাতে পারবেন উদীয়মান সূর্যের দেশে। এ লক্ষ্যে 2টি সমঝোতা স্মারক স্বাক্ষরের 4 মাসে জনশক্তি রপ্তানির এই সুবর্ণ সুযোগ কাজে লাগাতে কতটুকু প্রস্তুতি নিল বাংলাদেশ, সে খবর জানব মাহমুদ হাসানের প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন লিটন বাবু। অর্থনৈতিক সমৃদ্ধির দেশ জাপান, যেখানে দক্ষ কর্মী নিয়োগে রয়েছে কঠোরতা, একই সাথে উচ্চ মানদণ্ড। এবার বাংলাদেশের কর্মীরা পাচ্ছেন বিনামূল্যে সেই বাজারে প্রবেশের সুবর্ণ সুযোগ। সাম্প্রতিক জাপান সফরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে বাংলাদেশ ও জাপানের মধ্যে সই হয় 2টি সমঝোতা স্মারক। এর আওতায় আগামী 5 বছরে বাংলাদেশ থেকে জাপানে বিনা খরচে 1 লাখ কর্মী নেয়ার কথা রয়েছে। সমঝোতা স্বাক্ষরের 4 মাসে স্বল্প আকারে ভাষা শিক্ষা কার্যক্রম শুরু হলেও এখনও আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করতে পারেনি নরসিংদীর মনোহরদী টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। তবে শর্ত হচ্ছে ভাষা শিক্ষার 0 লেভেল থেকে উন্নতির পরই জাপানি প্রশিক্ষকদের তত্ত্বাবধানে প্রশিক্ষণ দেয়া হবে। এমনকি স্পেসিফাইড স্কিল ওয়ার্কার টেস্টে উত্তীর্ণরাই বিনা খরচে যেতে পারবেন জাপানে। জাপানিজ নেটিভ টিচার দিয়ে ক্লাস নেওয়ার জন্য মিনিমাম N4 লেভেল পর্যন্ত আসতে হবে। N4 হওয়ার পরে তারপরে জাপানিজ টিচার আমরা দিতে পারবো।
যাদের নেটিভ টিচার দিতে পারবো, যাদের কথা ওরা কিছুটা হইলেও বুঝতে পারবে। এখন ওরা সেরকম ভাবে শুরু করে নাই, আমাদের ওই বিএমএটি টিচার দেয়া ওরা মাঝে মাঝে একটু তদারকি করে আপনার এই ক্লাসটা করাইতেছে। জনশক্তি রপ্তানির এই সুযোগ কাজে লাগাতে চান রাজধানীর টেকনিক্যাল ট্রেনিং সেন্টারগুলোও। চলছে কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি জাপানিজ ভাষা শিক্ষার তোড়জোড়। আগে জাপানি ভাষা শিখতে হবে, এই জন্য আমরা বিকেটিটিসিতে জাপানি ভাষা শিখতেছি। প্রযুক্তি নির্ভর ট্রেনিং সেন্টার করা প্রয়োজন। এসএসডব্লিউতে এখান থেকে যতটা আমাদের স্যারেরা প্রয়োজন আমাদেরকে পড়াচ্ছে বা ট্রেনিং দিচ্ছে, যতটুকু আছে তার মধ্যে সিট সংখ্যাটা বাড়ানো উচিত, শিক্ষক সংখ্যাও বাড়ানো উচিত। বিশ্লেষকদের মতে 5 বছরে 1 লাখ কর্মীকে দক্ষ করে তোলার চ্যালেঞ্জটাই বিশাল। হিসেব অনুযায়ী বছরে অন্তত 20,000 কর্মী পাঠানোর যে সুযোগ রয়েছে তার খুব নগণ্য অংশকেই প্রশিক্ষিত করার সক্ষমতা রয়েছে। তাই ভাষা শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার তাগিদ দেন তারা। আমরা এখনো প্রস্তুত না, কারণ জাপান, কোরিয়া তারা যে কোটা দিয়েছে তারা বাংলাদেশে, সেই কোটাই আমরা ফিল আপ করতে পারতেছি না। তাহলে আমরা আইডেন্টিফাই প্রবলেমটা কোথায়? কারণ আমাদের প্রবলেমটা হচ্ছে এইসব দেশে যাওয়ার মূল সত্যই হচ্ছে আপনাকে ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে। আমাদের এডুকেশন পরিষদ অবশ্যই কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, ভিন্ন ভাষা শেখার জন্য গুরুত্ব দিতে হবে আমাদেরকে। প্রশিক্ষণ ব্যবস্থাগুলো আছে কিন্তু সেগুলো যুগোপযোগী বা বিদেশের জন্য তৈরি না। জাপানের সাথে আমরা আগেভাগেই একটা আলোচনা করে একটা সমঝোতা স্মারকে এসে গেলাম, কিন্তু সেটা বাস্তবায়নের জন্য আমার কোনো ব্যবস্থাপনা কিন্তু আসলে নাই। বাংলাদেশি কর্মীদের জন্য জাপানের শ্রমবাজার শুধু কর্মসংস্থানের সুযোগই নয়, বরং বিশ্বমানের দক্ষতা অর্জনের নতুন এক জানালা খুলেছে। এখন এইটাই চ্যালেঞ্জ, এই সুযোগকে কাজে লাগিয়ে নির্ধারিত 1 লাখ কর্মীকে ঠিক কতটুকু আন্তর্জাতিক শ্রমবাজারের জন্য প্রস্তুত করতে পারে বাংলাদেশ। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। এবার জানিয়ে দিতে চাই মুদ্রা বাজারের আপডেট। মুদ্রাবাজারের সবশেষ তথ্য আমাদের কাছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে মুদ্রার দাম মার্কিন ডলার যেটি সেটি 122 টাকায় ক্রয় বিক্রি হচ্ছে 123 টাকায়, ইউরো 137 টাকায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 142 টাকায়, পাউন্ড 157 টাকায় ক্রয় বিক্রি হচ্ছে 165 টাকায়, চীনা ইউয়ান 16 টাকায় ক্রয় বিক্রি হচ্ছে 17 টাকা 50 পয়সায়, সৌদি রিয়াল 32 টাকা 50 পয়সায় ক্রয় বিক্রি হচ্ছে 32 টাকা 60 পয়সা এবং ভারতীয় রুপি 1 টাকা 38 পয়সায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 1 টাকা 45 পয়সায়। জানাবো স্বর্ণের দাম। স্বর্ণের দামে দেখতে পাচ্ছি যে আমরা এই মুহূর্তে 22 ক্যারেটের স্বর্ণ যেটি সেটি আজকের বাজারে দাম রয়েছে প্রতি ভরি 1,95,477 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে 1,86,496 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম আছে 1,59,855 টাকা। সনাতন প্রতি ভরি স্বর্ণের দাম আছে 1,32,724 টাকা। একই সাথে জানাবো রূপার দাম। রূপার দামেও আমরা দেখতে পাচ্ছি যে 22 ক্যারেটের রূপা যেটি সেটির দাম আজকের বাজারে রয়েছে 3,475 টাকা প্রতি ভরি এবং একই সাথে 21 ক্যারেটের স্বর্ণ যেটি সেটির রূপা যেটি সেটির দাম আছে 3,312 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম আছে 2,846 টাকা। সনাতন প্রতি ভরি রূপার দাম আছে 2,134 টাকা। দর্শক, এবারে জানাবো জনপদের শিল্প বাণিজ্যের খবর। দর্শক, জনপদের খবরে যে আমরা জানাতে চাই, নড়াইলে দিন দিন বাড়ছে 2 চালের আবাদ। দর্শক, দুঃখিত, নড়াইলে দিন দিন বাড়ছে চুই ঝালের আবাদ। লাভজনক হওয়ায় সফলতা পাচ্ছেন কৃষক। এর চাষ বাড়াতে উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ। খায়রুল আরিফিনের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। লাভজনক মশলা জাতীয় ফসল চুই ঝাল চাষে সাফল্যের এক অনবদ্য গল্পের রূপকার নড়াইল উপজেলার উজিরপুর গ্রামের বাসিন্দা চাষী নাজমুল হোসেন। 2015 সালে অনুপ্রাণিত হয়ে চুই ঝাল চাষ শুরু করেন। সেই থেকে চুই চাষে নাজমুলের শুধু এগিয়ে যাওয়ার গল্প। 3 একরের বেশি বাগান জুড়ে বাড়তে থাকে পরগাছা উদ্ভিদ চুইয়ের চাষ। আমার এক ভাইয়ের বাড়ি এই চুইয়ের গাছ দেখে তার কাছ থেকে আমি একটা লতা বা পড় এনে লাগাই একটা গাছেই। সেই গাছটা আমি 5,000 টাকা বিক্রি করি এবং যে পড় তাতে আমি পাইছি সেই পড় দিয়ে আমি অনেক গাছে লাগাইছি। সেখান থেকে আমার অনেক গাছে আমার চুই গাছ আছে। দিন যত গড়িয়েছে ছড়িয়েছে চুইয়ের লতা, মগডাল আর কাণ্ড। বর্তমানে নাজমুলের বাগানের আম, মেহগনি, নারকেল সহ 300-র বেশি গাছপালা জড়িয়ে চুই গাছ।
চুইয়ের ব্যাপক চাহিদা থাকায় ভালো দাম দিয়ে কিনছেন ব্যাপারীরাও, যা থেকে অন্তত 10 লাখ টাকা আয়ের আশা করছেন তিনি। 2 বছর পরেতেই বিক্রি করা যায়, কিন্তু আমার টার্গেট হচ্ছে আমি সর্বোচ্চ 5,000 টাকার মধ্যে গাছ বিক্রি করব। লাভজনক চুই চাষে নাজমুলের সাফল্য দেখে অনুপ্রাণিত হচ্ছেন স্থানীয়রাও। চুই গাছে প্রচুর লাভ আছে যদি একটু কষ্ট করে রোপণ করা হয়। একটু কষ্ট হলে পরে একবার জন্ম হয়ে গেলে পরে আর কোনো সমস্যা না, একটার গাছ থেকে আরেকটা করা যায়। একটা গাছ 2 থেকে 3 বছরের ভিতরে মোটা হয়ে যায় এবং একটা গাছ সহজেই 5-6 হাজার টাকা বিক্রি করা যায়। চুই চাষ সম্প্রসারণে চাষিদের পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। 4-5 বছর পরে একটা গাছ থেকে 8 থেকে 10 হাজার টাকার মতো এরকম একটা বাড়তি ইনকাম করা সম্ভব। ভেষজ গুণে সমৃদ্ধ সুস্বাদু চুই ঝাল যশোর খুলনা অঞ্চলের খুব জনপ্রিয় ঐতিহ্যবাহী মাংসের মশলা। বাত ব্যথা, কোষ্ঠকাঠিন্য, নানা প্রদাহ সহ বিভিন্ন রোগ উপশমেও চুই বেশ কার্যকরী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, আমরা দেখছিলাম নড়াইলে চুই ঝালের ফলন নিয়ে একটি রিপোর্ট। এবার জানাবো বিশ্ব বাণিজ্যের খবর। বিশ্বে প্রথম অর্ধ ট্রিলিয়নিয়ার হিসেবে ইতিহাসে নাম লেখালেন ইলন মাস্ক। বিদ্যুৎ চালিত গাড়ি, ইভি কোম্পানি টেসলা ও অন্যান্য ব্যবসার মূল্য চলতি বছর বড় আকারে বেড়ে যাওয়ায় মাস্কের নিট সম্পদ নতুন রেকর্ড ছুঁয়েছে। ফোর্বসের বিলিয়নিয়ার সূচক অনুযায়ী বুধবার নিউ ইয়র্ক সময়ে বিকালে ইলন মাস্কের নিট সম্পদ সাময়িকভাবে 500.1 বিলিয়ন বা 50,010 কোটি ডলার পৌঁছে। এর অল্প সময় পর সম্পদ কিছু কমে 49,900 কোটি ডলারের উপরে নেমে আসে। টেসলার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই কোম্পানি XAI ও রকেট কোম্পানি স্পেস এক্স সহ ইলন মাস্কের অন্যান্য ব্যবসায়িক উদ্যোগের মূল্য সাম্প্রতিক মাসগুলোই বেড়েছে। এই মাইলফলক বিশ্বের ধনীতম ব্যক্তি হিসেবে মাস্কের অবস্থানকে আরও দৃঢ় করেছে, যা তাকে বৈশ্বিক প্রযুক্তি খাতের প্রতিদ্বন্দ্বীদের থেকে অনেকটা এগিয়ে দিয়েছে। What are the things that have led to this day? What are the cars? Like 11 years today, Tesla had made one car, that car. বিশ্বের সবচেয়ে বড় ধনকুবের খবরটি আমরা দেখছিলাম, আর এরই সাথে শেষ করতে হচ্ছে আমাদের আজকের বিজনেস আওয়ার। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।